আরজিকর কাণ্ডে প্রকাশ্যে এসেছে সিএফএসএল এর রিপোর্ট। তারপর থেকেই চাঞ্চল্য বাড়ছে। এবার সেই রিপোর্ট হাতিয়ার করে সিবিআই কে বিধল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। তাদের একটাই প্রশ্ন, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে যে অসঙ্গতির কথা বলা হয়েছে তা এখনো সিবিআই চার্জশিটে উল্লেখ করা হলো না কেন? কিন্তু যে আন্দোলনকারীরা রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল, তারাই এখন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করায় জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা এক ঝাঁক প্রশ্ন তুলেছেন। সিএফএসএল তথ্য অনুযায়ী প্রথম পাতায় উল্লেখ রয়েছে সিবিআই 13 অগস্ট 2024 চিঠির মাধ্যমে দিল্লির সিএফএসএল কে এই ঘটনা অনুসন্ধানের আবেদন করে। সেপ্টেম্বর 11, 2024 এ সিএফএসএল এর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়। এই রিপোর্টের 1 মাস পর প্রাথমিক চার্জশিটে এবং তারপর আরো 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই রিপোর্টের কোনো প্রতিফলন সিবিআই এর প্রাথমিক চার্জশিটে উল্লেখ নেই কেন? আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রথম পাতায় লেখা আছে scene of crime was not in well preserved condition. There were evidences of disturbances evident on the scene. তাহলে প্রশ্ন হলো, সিবিআই ও সিএফএসএল এর দায়িত্ব নেওয়ার আগে ঘটনাস্থল যাদের রক্ষা করার কথা, সেই রাজ্য পুলিশ কি এই চরম অপদার্থতা ও অকর্মণ্যতার দায় এড়াতে পারে? কি সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রশ্ন থাকলো। 7 নম্বর পাতায় বলা, সেমিনার হলের মতো গুরুত্বপূর্ণ ঘরের দরজা সিএফএসএল যখন পৌঁছায় তখন শুধুমাত্র কিছুটা কাপড় আর তালা দিয়ে বন্ধ করা ছিল। এর দ্বারা প্রমাণিত হয় নাকি যে রাজ্য পুলিশ ঘটনাস্থল ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলকে রক্ষা করাতে চায়নি অথবা চরম গফিলতির পরিচয় রেখেছে? সিএফএসএল সর্বশেষ পাতার রিপোর্ট অনুযায়ী বিছানা এবং কাঠের তক্তাতে কোনো সম্ভাব্য হাতাহাতির চিহ্ন নেই। এমনকি এত বড় সেমিনার হলের মধ্যে বিছানা বা কাঠের তক্তা ছাড়া ঘরের কোনো জায়গা থেকে কোনো রক্ত চিহ্ন অথবা শারীরিক কোনো অংশ তথ্য প্রমাণ হিসেবে পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন উঠছে, ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম? আর তার কোনো বিশদ উল্লেখ সিবিআই চার্জশিটে নেই কেন? সিএফএসএল এর শেষ পয়েন্ট অনুযায়ী সরকারি সিকিউরিটি কর্মরত ডাক্তার ও নার্সদের কাজের জায়গা পেরিয়ে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির পক্ষে লুকিয়ে সেমিনার রুমে ঢুকে এ ধরনের ভিন্ন নৃশংস অপরাধ করার সম্ভাবনা অত্যন্ত কম। তাহলে প্রশ্ন হলো, অপরাধের ঘটনাস্থল কি তাহলে আলাদা? আর যদি আলাদা হয় তাহলে কোথা থেকে, কিভাবে, কখন এতগুলো চোখ এড়িয়ে মৃতদেহ স্থানান্তর করা হলো? প্রশ্ন এও ওঠে, কোনো বিশেষ ক্ষমতা বলে ব্যবহার করে যে সেখানে সব কর্মচারীদের 8ই আগস্ট রাতে উদাহ করা হয়নি তো? সিবিআই এই চার্জশিট বা দিল না কেন এবং এ ব্যাপারে কেন চুপ? সিবিআই এর কাছে আমাদের আরো কিছু প্রশ্ন। চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় ভোর 3:30 আরজিকর হাসপাতালে ঢোকে, তারপর ট্রমা কেয়ার বিল্ডিং এ যায় ভোর 3:34 ও সেখান থেকে বের হয় ভোর 3:36। তারপর এমার্জেন্সি বিল্ডিং এ ঢোকে, সময় উল্লেখ নেই, এবং সোজা 4th ফ্লোরে যায়। ঘটনাস্থলের একতলা উপরে ভোর 4:03 তাকে 3rd ফ্লোরের সেমিনার রুমের বাইরে ঢুকতে দেখা যায়। প্রায় দীর্ঘ 8 ঘন্টা কোথায় ছিল? ঘটনাস্থল একতলা উপরেই বা সঞ্জয় রায় কি করছিল? অর্থ ওটি আপনারা জানেন, বন্ধ করা আছে। কেন বন্ধ আছে এবং তার সম্বন্ধে যা যা ফুটেজ সামনে এসেছে তার কথা সিবিআই এই তথ্য সংগ্রহ করে তদন্ত কেন এগোচ্ছে না? এই প্রশ্নগুলো আমাদের আছে এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমাদের আন্দোলন করব এবং সিবিআই কে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে।